আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 15 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দরজা খুলে ভিতরে যেতেই দেখি অফিসের সেই পরি মেয়েটা রানীর সাথে বসে খেলা করছে। আজকে মাত্র যেই মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে সেই মেয়েটা আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। এটা কিভাবে হতে পারে? আমার তো এখন মাথায় কাজ করছে না। ও আমার বাসার ঠিকানা পেলো কিভাবে? রানী আমাকে দেখে বাবা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি রানীকে কোলে নিতেই পরি বলল, তা মিস্টার, কি খবর আপনার? আমি বললাম, আমার বাসায় তুমি কিভাবে? রানী বলল, বাবা, ওনাকে আমি এখানে নিয়ে আসছি। আমার এখানে একা একা ভালো লাগছিল না, তুমি তো আমাকে ফেলে চলে গেলে। পরে আমি ওনাকে কল দিয়েছিলাম। পরি বলল, আমি জানি আপনার বউ নেই আর আপনি কোনো কাজে না কোনো কাজে বিজি থাকেন, এজন্য আমি আপনার মেয়ের কাছে ফোন নম্বর দিয়েছিলাম আর রানী কল দিয়েছিল, এজন্য আসলাম। আমি আবার একা একলা একজন মানুষ, তাই তো আসলাম, কিছুটা সময় হলেও তো কাটবে। রাগ করলেন নাকি আমি এখানে আসছি দেখে? আমি বললাম, না, রাগ করবো কেন, ভালো করছেন। রানী বলল, বাবা, আমি বাইরে গিয়ে খেলা করি, তোমরা কথা বলো। রানী আমার কোল থেকে নেমে দৌড়ে বাইরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করছি আর পরি বসে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, তা পরি ম্যাডাম, এখন কি বাসায় যাবেন নাকি? পরি বলল, কেন, আপনাকে বুঝি বিরক্ত করছি আমি? আমি বললাম, না, আমি এটা বলি নাই, আমি ব্যাচেলার একজন মানুষ, কেউ যদি আমাদের একসাথে দেখে তাহলে খারাপ কিছু মনে করবে। এমনিতেই আমি মানুষটা এতটাও ভালো না, আমার কারণে দুইটার মেয়ের জীবন নষ্ট হয়েছে। পরি বলল, আমি তো এইসব জানি না আর জানতেও চাই না, আমি এখানে আসছি আপনার মেয়ের জন্য। রানীকে আমার বেশ ভালো লাগে, আপনি আবার মন খারাপ করেন নাই তো আমি এখানে আসছি দেখে? আমি বললাম, আরে না, তবে আমি শুধু এটুকু বলছি যে। পরি আমার দিকে এগিয়ে এসে বলল, ওর আম্মু কিভাবে মারা গেছে? আমি বললাম, অ্যাক্সিডেন্ট। পরি বলল, ও, দুইটা মেয়ের জীবন নষ্ট করছেন মানে? বুঝলাম না বিষয়টা। আমি বললাম, আপনি আমার অফিসের কলিগ, পার্সোনাল কিছু বলতে চাই না আপনাকে। পরি বলল, ওকে, আপনার ইচ্ছে, মেয়ে দেখবো কি আপনার জন্য? আমি বললাম, বিয়ের স্বাদ মিটে গেছে আর না, জীবনে উচিত শিক্ষা হয়েছে। পরি বলল, যদি কেউ আগবাড়িয়ে আসে আপনাকে বিয়ে করতে? আমি বললাম, ধুর, জানতো, এইসব উল্টাপাল্টা কথা ছাড়েন, এইসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না। পরি বলল, আমাকে একটা জিনিস শিখাবেন? আমি বললাম, এত কিছু শিখাতে পারবো না, আমার এখন রান্না করতে হবে। পরি বলল, রান্না বান্নার কাজ কিন্তু মহিলাদের। আমি বললাম, আমার কেউ নেই দেখেই তো আমি রান্না করি। পরি বলল, আমাকে রান্নাঘর দেখিয়ে দেন। আমি বললাম, পরি ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, এখন বাসায় যান, প্লিজ বিরক্ত করবেন না আমাকে। আমি যে রান্নাঘরে যাব তখন পরি আমার সামনে চলে আসে। আমি নিজেকে সামলাতে না পেরে পরীকে নিয়ে নিচে পড়লাম। পরি আমার নিচে আর আমি ওর উপরে। রানী বলল, বাবা, তুমি কি পরি আন্টিকে আম্মু করবে? করলে ভালোই হবে, উনি কিন্তু খুব ভালো, আমাকে খুব আদর করবে। রানীর কথা শুনে তাড়াতাড়ি পরির উপর থেকে উঠে গেলাম। পরি দাঁড়িয়ে লজ্জায় দৌড়ে চলে গেল। বেচারি হয়তো লজ্জা পেয়েছে, এই মেয়ে হঠাৎ করে আবার আমার পিছনে লাগলো কেন? এখানে কোনো কাহিনী তো আছে, চিনা নেই জানা নেই, এই মেয়ে আমার বাসা পর্যন্ত চলে আসলো, খোঁজ খবর লাগাতে হবে আমার। রানী বলল, বাবা, কি চিন্তা করো? আমি বললাম, না আম্মু, কিছু না, আমি রান্না করি, তুমি গেম খেলো, ঠিক আছে? রানী বলল, ওকে বাবা। আমি রান্নাঘরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করেই বলল, এতদিন পর মনে হলো আমাকে। আমি বললাম, তুই তো জানিস আমি এখন কি অবস্থায় আছি, আমার বর্তমান অবস্থা খুব খারাপ, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তবে একটা পিক দিচ্ছি, দেখতো, ওর সম্পর্কে একটু ডিটেলস লাগবে। ইভা বলল, আরে এটা তো পরি আপু, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, মেয়ে ভালো আছে, তবে ওর বাবা মা কেউ নেই, এতিম বলতে পারিস, একাই থাকে, সমস্যা শুধু এক জায়গায়, পরিবার নাই বলে বিয়ে হচ্ছে না। কিন্তু তুই হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করলি? আমি বললাম, ও আমার কলিগ, এজন্য জিজ্ঞেস করলাম। ইভা বলল, ও আচ্ছা, ভালো, তবে দেখিস আবার প্রেমে পড়ে যাস না, আমার মতে যদি ওর উপর আসক্ত হোস ভালোই হয়। আমি বলি কি, সবকিছু ভুলে ওর মতো মেয়েকে নিয়ে। আমি বললাম, থাক, যেই পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক। ইভা বলল, রাসেল আর ওর বউকে মেরে কাজটা ভালো করলি, এটা যদি আরো আগে করতি তাহলে বেশ ভালো হতো। আমি বললাম, তুই কিভাবে জানিস? ইভা বলল, ভুলে যাস না, আমি এই পথে তোর আগে থেকেই কাজ করি। আমি বললাম, আচ্ছা রাখি রে, রান্না করতে হবে। ইভা বলল, রান্না করার জন্য হলেও কাউকে খুঁজে নে। দেখ, আমার বাংলা কথা হলো, পুরাতন কিছু মনে রেখে লাভ আছে? ভালোবাসার মাইরে গুল্লি মেরে চোখ বন্ধ করে কাউরে বিয়ে করে নে, তোর মেয়ের জন্য শুধু। মামা, ভালোবেসে তুমি এতদিন কি পেলে? কিছুই না, শুধু কষ্ট। শেষ একটা চান্স নে, ভালোবাসা ছাড়া অন্য কাউকে বিয়ে কর, দেখ সুখে শান্তিতে সংসার করতে পারবি। যদিও রিয়া ভাবি তোরে ভুল বুঝে চলে গেছে, তোরে একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল
যে এইসব কেন করলি। বেশি না 5টা মিনিট রিয়া ভাবি তোর সাথে কথা বলতো, কিন্তু রাগে তেজে চলে গেল। আর তুই কি এমন অপরাধ করে ফেললি যে চলে গেল? মিমিও তো তোরে ভালোবাসতো, আর ওর বাচ্চার বাবাও তুই। সেই হিসাবে ওর অধিকার আছে তোর উপর। একটা পুরুষ 2টা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। আমি কথাগুলো এজন্য বললাম কারণ আমার চোখে তুই দোষী না। রিয়া ভাবি উনি রাগে চলে গেল, তুইও দেখিয়ে দে। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবি, বর্তমান চিন্তা কর। আমার কথায় আবার কষ্ট নিবি না। আমি বললাম, আরে না, কি যে বলিস, তুই যেই কথাগুলো বললি সবগুলো একদম ঠিক। তোর কথায় যুক্তি আছে। মিমি খারাপ কিছু করে নাই, ওর অধিকার আছে আমার উপর। ওর মেয়ের বাবা হিসাবেও অধিকার আছে আমার উপর। রানী বলল, বাবা বাবা বাইরে পুলিশ আসছে। রানীর কথা শুনে বললাম, কি বলো আম্মু? রানী বলল, বাবা, বাইরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। ওরা কি তোমাকে তুলে নিয়ে যাবে? তুমি চলে গেলে আমি কার কাছে যাব? আমি বললাম, কিছু হবে না আম্মু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিছানায় বসে গেম খেলো, ঠিক আছে? ফোনটা কানে দিতে ইভা বলল, পুলিশ কি কোনোভাবে জেনে গেল নাকি সবকিছু? আমি বললাম, বলতে পারবো না আমি, ফোনটা দেখি কি হয়। ইভা বলল, আমি আসবো নাকি? আমি বললাম, না দরকার নেই, আমি দেখছি। ফোন কেটে একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বের হলাম। বাইরে দেখি সত্যি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। রাইসা এগিয়ে এসে বলল, রাসেল আর ওর বউকে মারার কারণে আপনাকে জেলে নেওয়া হবে। আমি মুখ থেকে সিগারেট হাতে নিয়ে বললাম, এখানে কারোর বাপদাদার ক্ষমতা নেই আমাকে অ্যারেস্ট করার। কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম, কি মনে আছে তো আমাকে জেলের ভিতরে ঢুকানোর কারণে কামাল সাহেবের চাকরি গিয়েছিল? রাইসা সরাসরি বলল, তাই এখন কি আমার চাকরিও চলে যাবে? আমি বললাম, আরে শালিকা, কি যে বলো, আমি তো এটা বলি নাই। তুমি আমার আদরের একমাত্র শালী। রাসেল আর ওর বউকে আমি মেরেছি, কিন্তু আমাকে ধরতে পারবে না। রাইসা বলল, প্লিজ দুলা ভাই, আমাকে রাগাবেন না প্লিজ। আমি সরাসরি আমার আইডি কার্ড রাইসার হাতে দিয়ে বললাম, ভালো করে আমাকে চিনে রাখো, দরকার হতে পারে। রাইসা আমার আইডি কার্ড দেখে সাথে সাথে আমাকে স্যালুট করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, বুঝলাম। রাইসা সবাইকে বলল থানায় যেতে। সবাই যেতেই রাইসা বলল, আপনি এত উচ্চ পদে চাকরি করেন, কিন্তু একদিনও এই কথা বলেন নাই আমাকে। কেউ আপনার পরিচয় পর্যন্ত জানে না। আমি বললাম, এইসব কথা ছাড়ো, তোমার বোনের খবর কি? রাইসা বলল, জানি না, বলতেও পারি না, আপু একটু বেশিই বোঝে। যখন শুনলাম মিমির মেয়ের বাবা আপনি, তখন আমার মনে হয় নাই যে আপনি অপরাধী। মিমির অধিকার ছিল আপনার উপর। আমি বললাম, তোমার বোনের আশা বাদ দিয়ে দিয়েছি, এত ইগো তোমার বোনের। রাইসা বলল, দুলা ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম, ওমা তাই নাকি? তা ছেলে কি করে? রাইসা বলল, শুনেছি ব্যবসা করে নাকি। আমি বললাম, ভালো। রাইসা বলল, আগামী শুক্রবারে আপনি যাবেন না? আমি বললাম, আমি গেলে তোমার ভাই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। রাইসা বলল, ওইসব কিছু হবে না, আমি আসি না? আমি বললাম, আসো তো, শালি মানে আধা ঘরওয়ালি, ভিতরে চলো। রাইসা বলল, আমি খালি ঘরে যাব না, পরে আপনি। আমি বললাম, দিব মাথায় একটা। আচ্ছা আসো, কিছু খেয়ে যাও। রাইসা বলল, না দুলা ভাই, আমার অনেক কাজ পড়ে আছে, যাই আমি। আর ওদের কি করব? আমি বললাম, 2টা লাশ ভিতরে রেখে পুরো বাসায় আগুন লাগিয়ে দাও। রাইসা বলল, এটা করা কি ঠিক হবে? আমি বললাম, যেটা বললাম সেটা করো। রানী আমার পা জড়িয়ে ধরে বলল, আব্বু উনি কে? আমি বললাম, উনি তোমার আন্টি। রাইসা এগিয়ে এসে আমার মেয়েকে কোলে নিয়ে বলল, একটা মেয়ে কতটা ভালোবেসে এমন করতে পারে। মিমি জানতো আপনি ওকে কাছে টেনে নিবেন না, কিন্তু একটু সুখের জন্য কি করছে হিসাব করা যায়। এর নাম হলো ভালোবাসা। যখন মানুষ কাছে থাকে তখন বোঝা যায় না সে কি ছিল, কিন্তু যখন দূরে চলে যায় তখন বোঝা যায়। আমি রাইসার কথা শুনে নীরবে চোখের পানি মুছে নিলাম। রাইসা যেতেই আমি রানীকে নিয়ে ভিতরে চলে গেলাম। রাতে রানীকে ঘুম পাড়িয়ে আমি চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ মনে হলো আমি বাইরে কিছু একটা আওয়াজ শুনলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। কেউ একজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি তুফানের মাঝে দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার কাছে খারাপ লাগলো। আমি জোরে ডাক দিয়ে বললাম, এই যে হ্যালো, আপনি এই রাতের আধারে, তাও আবার বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন, কিছু কি হয়েছে আপনার? কোনো সমস্যা হলে বলতে পারেন। মেয়েটি বলল, আমি এখানে আসছিলাম আপনার মেয়ের জন্য, কিন্তু এসেই বৃষ্টি শুরু হলো। এত রাতে আপনার বাসায় যাওয়া ঠিক হবে না ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কি করব। আরে শালা, এটা তো দেখি পরীর কণ্ঠ। ও এত রাতে এখানে, কি যে এক বিপদে পড়লাম আমি। ছাতা নিয়ে হেঁটে হেঁটে নিচে নামলাম। পরীর কাছে এগিয়ে গিয়ে বললাম, পাগল হয়েছো তুমি এই বৃষ্টির মাঝে? পরী বলল, পাই দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার মেয়ের সাথে দেখা করে যাব, আর এই যে দেখেন বৃষ্টি। আমি পরীর মাথার উপর ছাতা রেখে বললাম, এই বৃষ্টির মাঝে ভিজলে অসুস্থ হয়ে যাবেন। পরী আমার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে বলল, আপনিও ভেজেন। আমি বললাম, এই এই কি করছো, পাগল হয়েছো? পরী আমার হাত ধরে বলল, থাকেন না একটু সময়, ভালো লাগবে।
আমি পরীর পাশে দাঁড়িয়ে বললাম, আমি বিবাহিত একজন পুরুষ, আমার একটা মেয়ে আছে। বুঝছো তো আমি কি বলতে চাইছি? পরী বলল, আমি কি কখনো বলছি আপনাকে আমার ভালো লাগে? আমি তো রানীর জন্য এখানে আসছি। আরে আপনি এটা কিভাবে বলতে পারলেন যে? আমি বললাম, সরি, আমি তো মনে করছিলাম। এই পর্যন্ত বলে আমার নজর গেল পরীর উপর। ওকে ভিজা শরীরে একদম মাছ লাগছে। যদি দিনের আলোতে দেখতাম তাহলে হয়তো পরী ওর বুকের উপর ওড়না টেনে বলল, এক বাচ্চার বাবা, এরপরও লুচ্চামি কমে না। আমি নজর কন্ট্রোল করে বললাম, একটা মেয়ে যদি এভাবে খোলামেলা থাকে, কার বা দেখতে ইচ্ছে করে না? পরী আমার মুখের সামনে দাঁড়িয়ে বলল, আরো কাছে আসবো কি? বলেন না, আরো কাছে আসবো কি? আমি বললাম, দেখো পরী, এটা ঠিক নয়। পরী আমার ঘাড়ে হাত রেখে ঠোঁটে কামড় দিয়ে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? জানেন তো এই বৃষ্টির দিনটা কেমন রোমান্টিক। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে বললাম, তুমি যা ভাবছো তা কখনো হবে না। তোমার সাথে আমার শুধু একদিনের পরিচয়। আমি মনে করি আমাদের এত দূরে যাওয়া ঠিক হবে না। পরী বলল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অতীতের স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অতীত ভুলতে চেষ্টা করেন, অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবেন। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কষ্টটাই তো তিল তিল করে আমাকে শেষ করে দিচ্ছে। পরী বলল, আমার খুব শখ ছিল কোনো এক বৃষ্টিময় রাতে কারো হাত ধরে নাচার ইচ্ছে। পূরণ করবেন আমার ইচ্ছেটুকু? আমি বললাম, প্রিয় মানুষকে বলো। পরী বলল, কেউ নাই তো দেখেই তো আপনাকে বললাম। আমি বললাম, আমি পারবো না, বাসায় যাও। পরী বলল, প্লিজ। আমি বললাম, আমি পারবো না বললাম তো। পরী বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলেন পারবো না। এই কথা বলে পরী ফোনে গান বাজাতে লাগলো। পরী এসে আমার হাত ধরে বলল, আপনি শুধু আমার সাথে থাকবেন, আর কিচ্ছু করতে হবে না। পরীর দিকে তাকিয়ে হঠাৎ করে আমার কি হলো জানি না, এই বৃষ্টির রাতে ওর সাথে সঙ্গ দিতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ আসলো, বাহ, আমার বাবা তো খুব সুন্দর নাচতে পারে। উপরে তাকিয়ে দেখি বেলকনিতে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পরীকে ছেড়ে দিয়ে বললাম, বাসায় যাও, এখন আমার মেয়ে উঠে গেছে। শূন্যের মাঝে ঠাস ঠাস করে কে যেন গুলি করতে লাগলো। পরী ভয় পেয়ে গাড়ি নিয়ে যেতে যেতে বললাম, কালকে অফিসে দেখা হচ্ছে তাহলে বাই। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। উপরে যেতেই রানী হাসতে হাসতে বলল, বাবা, পরী আন্টির সাথে এত কিছু, খুব সুন্দর নাচ হয়েছে বলতে হবে। আমি বললাম, আম্মু এইসব বলে বাবাকে লজ্জা দিও না, আমি কাপড় চেঞ্জ করে আসি, ততক্ষণে তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমি ফ্রেশ হয়ে এসে দেখি রানী ঘুমিয়ে পড়ছে। বৃষ্টিতে ভেজার কারণে হালকা একটু ঠান্ডা লেগে গেছে শরীরে। রানীকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে নিলাম। রানীকে তৈরি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই রানী বলল, বাবা, আমিও তোমার সাথে অফিসে যাব। আমি বললাম, না আম্মু, আজকে যেতে হবে না, অন্য একদিন নিয়ে যাব। রানী বলল, বাবা, তুমি আমার সাথে এমন করো কেন? মাত্র পরী আন্টির সাথে আমার পরিচয় হয়েছে। তুমি কি জানো পরী আন্টি কতটা ভালো? উনি আমাকে আদর করে চকলেট দেয়। বাবা, আমি যদি পরী আন্টিকে আম্মু করি তাহলে তোমার এতে কি কোনো আপত্তি আছে? আমি বললাম, এইসব কথা তোমাকে বলতে কে বলেছে? এইসব বলতে নেই। আমি কি তোমাকে আদর করি না বলো? রানী বলল, কিন্তু বাবা, পরী আন্টি যে বলল। আমি বললাম, এখন চুপ করো তো, আমি না আসা পর্যন্ত স্কুলে থাকবে, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। রানী বলল, ওকে বাবা। রানীকে স্কুলের বারান্দায় নামিয়ে দিতেই আবার বৃষ্টি শুরু হলো। বাসা থেকে ছাতাও নিয়ে আসি নাই, কি যে এক বিপদে পড়লাম। তাড়াতাড়ি হেঁটে রাস্তার কাছে গেলাম, কিন্তু গাড়িও পাচ্ছি না, শরীর অর্ধেক ভিজে গেছে, আর একটু দাঁড়িয়ে থাকলে সব ভিজে যাবে। হঠাৎ করে আমার মাথার উপর কে যেন ছাতা ধরলো। আমি ঘুরে তাকিয়ে দেখি পরী। আমি তাকাতেই পরী বলল, এভাবে মায়াবী দৃষ্টিতে তাকাবেন না, আমার কেমন কেমন যেন লাগে। আপনার তাকানোর মাঝে এক অন্যরকম জাদু আছে যা আমাকে পাগল করে দেয়। আপনি মানুষটাই এমনি সুন্দর, তার উপর এভাবে তাকালে আমি পাগল হয়ে যাব। রাতে আপনার হাতের ছোঁয়া পেয়ে সারা রাত ভোর শুধু আপনার কথাই চিন্তা করছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে এমন কিছু দিয়েছে যেগুলো কাছ থেকে একটা মানুষ দেখলে পাগল হয়ে যাবে, যেটা আমি বললাম, পরী, হয়েছে, থামো প্লিজ। আর কি বলছে এইসব সকাল সকাল? মাথা খারাপ হয়ে গেছে? পরী বলল, হয়েছে তো আপনার জন্য। গুলি করেও মারোনি আমাকে, লাঠি দিয়েও মারোনি আমাকে, শুধু তোমার চোখের চাউনিতে আমাকে মেরেছো, তোমার ওই চোখের। আমি বললাম, পরী, এবার বেশি হয়ে যাচ্ছে, থামো তুমি, আমি গেলাম। পরী বলল, আরে বাবা, সরি, মজা করলাম, তবে যা বলছি মন থেকেই বলছি, এগুলো মজা নয় একদম। আমি বললাম, পাগলামো বাদ দিয়ে বলো, আমি এখানে তুমি কিভাবে জানো? পরী বলল, আমি সকাল সকাল আপনাকে নিতে বাসার সামনে আসছিলাম, এসে দেখি রানীকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তাই আমিও আপনার পিছনে পিছনে চলে আসলাম। আমি না আসলে তো ভিজে যেতেন। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, বড় উপকার করলেন, এখন চলেন যাওয়া যাক।
পরি বলল, আমার গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য, সেই সাথে আমিও। আমি বললাম, তুমি এত বড় লোক, আমি কি তোমার সাথে যেতে পারবো? পরি আমার হাত চেপে ধরে বলল, ঢং বাদ দিয়ে চলেন, পরে অফিসের দেরি হয়ে যাবে। পরির সাথে গাড়িতে গিয়ে বসলাম, ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পরি ধীরে ধীরে আমার হাত চেপে ধরলো। আমি ওর দিকে তাকাতেই ও এমন বাহানা করলো যে মনে হয় ও কিছুই করে নাই। তবে ইদানিং পরি আমার সাথে একটু বেশি বেশি করছে। ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। আমি আমার জীবনের সাথে অন্য কাউকে দৌড়াতে চাইছি না। পরি বলল, কি সাহেব, আমার কথা বুঝি চিন্তা করেন? চিন্তা করতে হবে না, আমি আছি তো আপনার পাশে। আমি বললাম, একটা লাইন বেশি বোঝো মনে হচ্ছে। পরি বলল, বেশি বুঝি দেখেই তো আপনার অনুমতি ছাড়া আপনার হাত ধরলাম। এরপর এমন জায়গায় ধরবো যে আপনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আমি বললাম, এই এই গাড়ি থামাও, তোমার গাড়িতে করে যাব না আমি। পরি বলল, আরে বাবা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তো শুধু আপনার সাথে মজা করছি। আমি বললাম, এগুলো মজা বলে পরি? পরি বলল, আমার ভালো লাগে আপনার সাথে দুষ্টুমি করতে। আমি বললাম, কিন্তু আমার ভালো লাগে না, তুমি জানো তো আমি। পরি বলল, আমি জানি আপনি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছেন, এজন্যই তো আমি চেষ্টা করি আপনার মন ভালো করতে। সারা জীবনের জন্য আমাকে আপন করে দেখেন, কষ্ট কি জিনিস আপনাকে আমি অনুভব করতে দিব না। আমি বললাম, যেটা কখনো হবে না তা কখনো বলবা না। পরি বলল, আপনি বললেই তো হয়ে যায়, শুধু মুখ ফুটে একবার বলেন তাহলেই তো হয়ে যায়। বিশেষ করে রানীও আমাকে মা বলতে রাজি আছে, এখন শুধু আপনি আমাকে বউ বললেই কাজ হয়ে যাবে। আমি এবার নিজেই চুপ হয়ে গেলাম, ওর সাথে এইসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না। পরি আমার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা আর বলবো না, এখন শোনেন, আপনার জন্য একটা খুশির খবর আছে, যেটা শুনে আপনি পাগল হয়ে যাবেন। আমি বললাম, পাগল হয়ে যাব? ঠিক আছে, তাহলে আর বলতে হবে না। পরি বলল, আপনি এমন কেন বলেন তো, এতটা আনরোমান্টিক আপনি, একটু রোমান্টিকতা নাই আপনার ভিতরে? মনে মনে বললাম, আমি কতটা রোমান্টিক তা তুমি জানো না, শুধু আজকে কেউ নেই বলে। পরি বলল, কি আমি ভুল কিছু বলে ফেললাম? আমি বললাম, না ম্যাডাম, ভুল বলেন নাই, এত কথা বলতে পারেন আপনি। পরি বলল, আচ্ছা দীপু সাহেব, আপনার বুকের উপর লোম আছে তো? আমি বললাম, এইসব জেনে কি করবে তুমি? পরি বলল, কি করব মানে? বিয়ের পরে আপনার বুকের উপর ঘুমাতে হবে না, এজন্য সবকিছু আগে থেকেই জেনে নিচ্ছি। আমি দরজা খুলে গাড়ি থেকে নেমে বললাম, এত বকবক করতে পারেন আপনি, চলেন এখন ভিতরে যাওয়া যাক। পরি গাড়ি থেকে নামতে নামতে বলল, আমি যদি বলি আজকে আপনার সেই দিন, তাহলে বিশ্বাস করবেন? আমি বললাম, কেন, তুমি আমাকে মারবে বুঝি? পরি হাত মুঠি করে 2 আঙ্গুল আমার দিকে তাক করে বলল, বুম বুম করে আপনাকে গুলি করে মারবো, আর আপনি মরতে মরতে বলবেন, বেঈমান মাইয়া, তোরে এত বিশ্বাস করে বুকে জায়গা দিয়েছিলাম, আর তুই আমাকে গুলি করে মারলি। আমি তখন হু হু করে হাসতে হাসতে বলবো, হ্যাঁ আমি এমনই, এই পরি টাকার জন্য সবকিছু করতে পারে, পরে আপনি মরে যাবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে। এবার আমি পরীর দিকে ভালো করে নজর দিয়ে তাকিয়ে বোকা হয়ে গেলাম। আগে কখনো পরীর এভাবে কাছ থেকে দেখি নাই। ওর কথার মাঝে সত্যি জাদু আছে। পরীর প্রতিটা কথাই আমার এতক্ষণ ধরে ভালো লাগছিল। মেয়েটার মাঝে আসলেই জাদু আছে, চেহারা যেমনই হোক, কিন্তু ওর কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এতক্ষণ শুধু আমাকেও খুশি করতে এইসব বলছে, নাকি আমাকেও সত্যি সত্যি পছন্দ করে? আমি হাত দিয়ে পরীর চুলগুলো কান থেকে সরিয়ে দিলাম। পরী একটু লজ্জা পেয়ে বলল, আমরা এখন লিফটের দরজার কাছে আছি, অফিসের মানুষ দেখলে। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে লিফটের দরজার ভিতরে চলে গেলাম। নিজের মাথায় নিজেই টুকা দিয়ে বললাম, মাঝে মাঝে আমার জ্ঞান যে কোথায় হারিয়ে যায় বলতেও পারি না। পরী মাথা নিচু করে লিফটের ভিতরে ঢুকলো। হ্যাত্তেরি, এতক্ষণ মেয়েটা কি সুন্দর কথা বলছিল, দিলাম সবকিছু গোলমাল করে। অফিসের দরজার কাছে পা রাখতেই সবাই আমার দিকে ফুল ছিটাতে লাগলো। আমি কোনো কিছু বুঝতে না পেরে আপুর দিকে তাকালাম। হয়তো আপু আমাকে মেনে নিয়েছে, আর সবাইকে বলছে আমি ওর ভাই, এজন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাকে। পরী পাশ থেকে বলল, কি বলছিলাম সাহেব, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তো বিশ্বাস হলো আমার কথা। ফুল ছিটানো শেষ হতেই আবির এগিয়ে এসে বলল, গুড লাক বন্ধু, তোর এই নতুন জীবনে শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে বন্ধু, আজকে তোর জন্য আমরা সবাই ছুটি পেলাম, মজা কর অফিসে। সবাই তাহলে চলো যাওয়া যাক। এই কথা বলে সবাই চলে গেল। এখন আমি, পরী, আপু, দুলাভাই আর রুদ্র দাঁড়িয়ে আছে। পরী আপুর পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম ও এখন তৈরি, এখন তাহলে আমরা কাজ শুরু করি। পরীর কথা শুনে মনে মনে বললাম, কাজ মানে কিসের কাজের কথা বললো? আর আমার জানা মতে আজকে তো আমার জন্মদিন নয়, এটা আপুও জানে। এখানে কোনো এক ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আপু একটা কাগজ নিয়ে এসে বলল, এখানে একটা সাইন করে দে, আর কিছু লাগবে না, এরপর তোর জীবন তুই মুক্ত করে দে। আমি বললাম, এক্সকিউজ মি ম্যাডাম,
আপনি কি বলছেন, আপনার মাথায় আছে তো? আমি এখানে সাইন করব মানে? আপু হাসি দিয়ে বলল, বাবা মারা যাওয়ার আগে তোর নামে বাজারের নতুন মার্কেট পুরোটা তোর নামে লিখে দিয়ে গেছে, কিন্তু তুই বলতে পারিস না। যেখানে একটু জায়গা কিনতে কোটি টাকার প্রয়োজন হয়, সেখানে বাবা তোরে পুরো বাজারটা লিখে দিয়ে গেছে, কিন্তু তুই জানিস না। আমি জেনে গেছি, এখন এখানে সাইন কর। আমি এইসব শুনে রেগে বললাম, চিচি আপু, তুই এতটা নিচু হতে পারলি? আমি তোর ভাই হবার সত্ত্বেও। আপু ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, আগে টাকা পরে ভাই, আমার কাছে এখন টাকাই সবকিছু, তুই সাইন কর বলছি। আমি এখন ভালো করেই বুঝে গেছি, সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এখানে নিয়ে আসছে। এখানকার ভাবসাব খুব একটা ভালো না। আপু এখন চেঞ্জ হয়ে গেছে, ওর টাকার জন্য আমাকে খুন করেও ফেলতে পারে। নিজেকে বাঁচানোর জন্য দিলাম এক দৌড়। দরজার কাছে যেতেই কে যেন আমাকে জোরে একটা লাথি দিল। লাথি খেয়ে আমি ভিতরে এসে পড়লাম। জোরে হুঙ্কার দিয়ে হাসতে হাসতে বলল, আহ দীপু, তোর কপালে আর শান্তি হলো না রে, তোর কপাল খুব খারাপ। ইস, তোর জন্য আফসোস হয়। কথাগুলো যে বললো তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছি না। না না, এ হতে পারে না। রাসেল কিভাবে বেঁচে আছে? ওকে আমি নিজ হাতে গুলি করে মারছি। রাসেলের পিছনে ওর বউকে দেখে আমি আরো বড় শক খেলাম। আমি কি সত্যি বেঁচে আছি? ওদের দুজনকে আমি স্বয়ং নিজ হাতে গুলি করছি। এটা কিভাবে হলো? কিভাবে হলো? আমার মাথায় কাজ করছে না। আমি দুই হাত দিয়ে মাথা চেপে ধরলাম। আমি কি পাগল হয়ে গেছি? এটা কিভাবে হতে পারে? কি হচ্ছে আমার সাথে এইসব? রাসেল আমার মাথার কাছে বসে বলল, চাপ নিস না, একটু পর অরিজিনাল পাগল হয়ে যাবে। তার আগে সাইনটা কর। রাসেল আপুর কাছে গিয়ে বলল, আপু কাগজটা দেন, কিভাবে সাইন করাতে হয় আমি দেখছি। রাসেলের বউ আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, আমার কাপড় খুলে আমাকে ধর্ষণ করবি না? আমি তো তোর জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই আসলি না। এই যে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু মরি নাই। ইচ্ছে করলে আবার আমাকে ধর্ষণ করতে পারবি। পারবি না জানি, কিন্তু থেমে থাকিস না, চেষ্টা কর। ও, আমি তো ভুলেই গেছি, আজকের পর থেকে তো তুই পাগল হয়ে যাবি, পাবনাই থাকবি তুই। রাসেল বলল, আহা, ওকে এইসব বলে আর কষ্ট দিও না তো। বেচারা এমনি বেঁচে আছে নাকি মারা গেছে বলতে পারছে না। তো এখন সাইন করবি নাকি অন্যভাবে ব্যবস্থা করব? আমি রুদ্রর দিকে তাকাতেই রুদ্র মাথা নিচু করে বলল, বন্ধু, আমার একটা বউ আর বাচ্চা আছে, এই চাকরিটা গেলে আমার রাস্তায় বসতে হবে। রাসেল বলল, বাঁচার মতো কোনো রাস্তা নেই, সাইন কর বলছি। আমি বললাম, আপু, তুই শেষ পর্যন্ত রাসেলের সাথে হাত মিলালি, ওদের আমি মেরে ফেলছি, এরপরও কিভাবে বেঁচে আছে? রাসেল আমার চুলির মুঠি ধরে বলল, সাইন কর, নইলে মেরে ফেলবো। আমি বললাম, আমি মরে গেলেও সাইন করব না। আপু একটা লাঠি এনে আমার মাথায় আঘাত করে বলল, সাইন কর বলছি, তুই মরলে তোর মেয়েকে কে দেখবে? আমি বললাম, আমি মরলে পরি। এইটুকু বলতেই পরি হাসতে হাসতে বলল, আমি তোর মেয়েকে দেখবো? এতদিন তোর সাথে প্রেমের অভিনয় করছি, আমার তো ঘৃণা লাগে তোর সাথে কথা বলতে। সিসি, গা থেকে গন্ধ আসে। আর আমাকে কি তোর মনে হয় আমি তোর কলিগ? আমি এই অফিসের ম্যানেজার, এখন তো বুঝলি। আমি বললাম, পরি, তুইও আমাকে ধোকা দিলি। পরি বলল, তুই করে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর কি যোগ্যতা আছে যে আমাকে তুই করে বলবি? 2 টাকার চাকর কোথাকার। আপু বলল, এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, এখন সাইন কর। আমি বললাম, এই আপু, আমার দিকে তাকায় একবার। আমি না তোর আপন ভাই? একই মায়ের পেটে জন্ম আমাদের। মা মারা গেলে বড় বোন হয় মায়ের সমান। তুই তো আমার মায়ের মতোই। মা হয়ে ছেলেকে মারতে পারবি? একটুও কি তোর হাত কাঁপবে না? এই হাত দিয়ে না তুই আমাকে খাইয়ে দিতি, আজকে এই হাত দিয়ে আমাকে মারতে পারবি? আমার সবকিছু মানে তোর। কেন আমার সাথে এমন করিস? দেশে আসছি থেকে একটুও শান্তি পাই নাই। সবাই এই এতিম ছেলেটার পাশে থাকতে চায় না। প্লিজ আপু, পাগলামো বন্ধ কর, আমি আর এইসব সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দে এবার। আপু নিচে বসে আমার মাথায় হাত রেখে বলল, জীবনের মতো শান্তি পাবি আজকে। নিজেকে নিয়ে আর তোর টেনশন হবে না, নিজেকে নিজে চিনবি না, তোর কিসের টেনশন হবে তোর? আর যদি কোনোদিন ভালো হতে পারিস, তাহলে রাসেল কেন মরে নাই সেই রহস্য আমি বলবো, ঠিক আছে? এখন সাইন কর, কেমন? তুই তো আমার লক্ষ্মী ভাই। আমি চোখ বন্ধ করে বললাম, এই একটা সাইনের জন্য এত কিছু? ঠিক আছে যা, আমি সাইন করব না, যা পারিস কর তুই, আমিও দেখবো তুই কি করতে পারিস। আপু বলল, আমি অনেক কিছু করতে পারি ভাই, যেটা তুই জানিস না। এতদিন তো ছোটখাটো ভিলেনের সাথে খেলা করলি, কিন্তু কেউ জানে না এই গল্পের ভিলন আমি। এই তোরা কেউ কি জানিস এই গল্পের ভিলেন আমি? সবাই জানে আমি তোর বোন, অথচ আমি এই গল্পের ভিলেন। আমার তো বলতেও ভালো লাগছে। ও কি জানো মনে হয়েছিল তুই গোয়েন্দা সংস্থায় কাজ করিস না। এখন আমার গোয়েন্দা সংস্থা দেখতো একটু, তুই তো এমনি সাইন করবি, অতটা কষ্ট করছি আমি। কই রাইসা নিয়ে আসো তো। আপুর কথা মতো রাইসা আমার মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলো। রানী আমাকে দেখে কান্না করতে করতে বলল, বাবা, ওরা তোমাকে মেরেছে খুব না? তুমি যাকে আন্টি বলতে বলছো, উনি আমাকে চড় দিয়েছেন, খুব বাজে আন্টি।
আমি বললাম, রাইসা শেষমেশ তুইও, তোরে আমি চাকরি বাকরি সবকিছু দিলাম, শেষমেশ তুই এমনটা করতে পারলি। রাইসা বলল, দুলা ভাই আপনি যেমন মিনিটে মিনিটে রূপ চেঞ্জ করেন আমিও করি, কিন্তু আমারটা কেউ ধরতে পারে না। পালিয়ে যাইবা কই মানুষ, পালিয়ে যাইবা কই, আজরাইল আসিয়া একদিন ধরবে কষিয়া। ইস দুলা ভাই পালাবেন না আজকে, একটু ক্ষমতা দেখান, আমরা সবাই আপনার ক্ষমতা দেখবো আজকে। আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বললাম, দুনিয়ার মানুষ বড়ই বেঈমান, এই দুনিয়া থেকে কষ্ট ছাড়া কিছুই পেলাম না, নিজের আপু পর্যন্ত বেঈমানি করলো। রাইসা বলল, নেকা কান্না বন্ধ করে সাইন কর, নইলে তোর মেয়ের মাথায় গুলি করে দিব। আমি চোখের পানি মুছে বললাম, ওর কিছু করিস না, আমি সাইন করছি, শুধু জানতে চাই আপুর সাথে হাত মিলানোর কারণে তোদের সবাইকে কি এমন দিবে। আপু বলল, আগে পাগল থেকে ভালো হয়ে ফিরে আসতে পারলে সবকিছু বলবো আমি নিজে তোরে, তো এখন সাইন কর। আমি রানীর কান্না দেখে সাইন করে দিলাম। আজকে হয়তো টাকার কারণে কাছের মানুষগুলোর আসল পরিচয় জানতে পারলাম। সাইন করতে না করতে একজন ডাক্তার ভিতরে ঢুকলো। ডাক্তার ভিতরে ঢুকেই বলল, ম্যাডাম সবকিছু রেডি আছে, এখন শুধু আপনি বলেন, তাহলে আমি ইনজেকশন দিয়ে দিব। আপু বলল, দিয়ে দেন, আর এটা দিলে তো একদম পাগল হয়ে যাবে, ভালো হবার কোনো সম্ভাবনা নাই। আমি তোতলাতে তোতলাতে বললাম, পাগল মানে কি বলিস এইসব, তোরা সবাই মিলে। আপু হাসতে হাসতে বলল, আজকের পর থেকে তুই পাগলা গারোতে থাকবি, পাগল করার ভ্যাকসিন নিয়ে আসছি। আমি যেই দাঁড়াতে যাব, তখন রাসেল আর ওর বউ আমাকে জোরে ধরে চেপে ধরে বলল, যতই বাঁচার চেষ্টা করিস না কেন বাঁচতে পারবি না। আমি বললাম, প্লিজ আপু এমন করিস না, আমার একটা মেয়ে আছে, অন্তত ওর জন্য আমাকে বাঁচতে দে, তোর পা ধরে অনুরোধ করে বলছি। রানী বলল, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না, ওনারা খুব খারাপ মানুষ বাবা। আপু বলল, এত নাটক দেখার সময় নেই, ডাক্তার আপনি কাজ শুরু করেন। আমি বললাম, আপু আল্লাহ দোহাই লাগে, আমাকে প্লিজ তুই ছেড়ে দে, এমন করিস না আমার সাথে। আপু ইশারা করে বলল আমার মুখে কাপড় ঢুকিয়ে দিতে, আর রাসেল আপুর কথা মতো তাই করলো। এখন আমার বাঁচার মতো কোনো উপায় নেই, আমি স্পষ্ট দেখতে পারছি টাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে। ডাক্তার এসে একসাথে 3টা ইনজেকশন করলো, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, হয়তো একটু পর আমি আমার নিজের ভিতরে থাকবো না। রাসেল আমাকে ছেড়ে দিতেই আমি পকেট থেকে কলমটা নিয়ে হাত চিরে লিখলাম, আমার মেয়েকে। এই পর্যন্ত লিখতেই আমি বেহুশ হয়ে গেলাম। রাসেল এবার হাসতে হাসতে বলল, তা আপু আমার টাকা কখন পাবো? আপু বলল, পেয়ে যাবে, চিন্তা করো না, সবাইকে সবার ভাগ বুঝিয়ে দিব। এখন ওর চোখে একটু পানি দাও তো দেখি। রাসেল মগ থেকে পানি নিয়ে দীপুর মুখের উপরে ছিটিয়ে দিল। পানি দিতেই আচমকা রাসেলের সামনে ছেলেটা উঠেই নাচতে নাচতে বলছে, কি মজা কি মজা, আমি দেশের রাজা হয়েছি। এই কথা বলেই ছেলেটা নিজের শরীরে নিজেই আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। হাসতে হাসতে বলছে, আমি দেশের রাজা, খাবো শুধু গাজা, মাতাল হয়ে নাচবো আমি, প্রজারা করবে মজা। ছেলেটার এমন পাগলামো দেখে একজনের চোখের কোণে জল এসে গেল, আর সেই মানুষটা এই পাগল ছেলের বড় বোন। চোখের পানি লুকিয়ে বলল, ওকে পাগল গারোতে রেখে আসো, আর ওর মেয়েকে রাস্তার কোনো এক পাশে টোকাইদের কাছে ছেড়ে দাও। এইদিকে রিয়া ওর বান্ধবীদের বাড়িতে বসে বসে শুধু কান্না করছে, ও ভাবতেও পারে নাই ও স্বামী ওকে এভাবে ধোকা দিবে। রিয়ার কান্না দেখে ওর বান্ধবী বলল, দেখ রিয়া, কোনো কিছু যাচাই বাছাই না করে কাউকে দই দেওয়া ঠিক না, আর বিশেষ করে ওই মেয়ে কিন্তু তোর আগে এসেছিল ওর জীবনে, তোর স্বামী যদি চাই ওকে বিয়ে করতে পারে, তুই চাইলেও ওকে আটকাতে পারবি না। রিয়া রেগে বলল, তুই কি ওই ডাইনির পক্ষ নিয়ে কথা বলিস নাকি? রিয়ার বান্ধবী বলল, আরে আমার লক্ষ্মী বান্ধবী রাগ করে না, এখন সব অভিমান ভুলে বাসায় যা, তুই বাসায় যা, আমি বলছি দেখিস তোর হাজবেন্ড তোর পা পর্যন্ত জড়িয়ে নিবে। আর এমনও তো হতে পারে ওই মেয়ে তোর হাজবেন্ডকে অজ্ঞান করে এইসব করছে। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর এইটুকু করা কি কোনো বিষয়? রিয়া বলল, তোর কথা তো ঠিক, আমি একবারও এইসব চিন্তা করে দেখি নাই, তুই জানিস আমি ওকে ভালোবেসে ফেলছি, আমি এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না, না জানিও কেমন আছে। রিয়ার বান্ধবী বলল, চল বান্ধবী আমিও তোর সাথে যাব। রিয়া খুশি হয়ে বলল, তাহলে চল, আজকে দুই বান্ধবী মিলে আমরা ওকে উচিত শিক্ষা দিব। এই কথা বলে রিয়া রুমে গিয়ে নিজেকে তৈরি করতে বিজি হয়ে গেল। 1 মিনিট সময় যেন রিয়ার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা। কাছের মানুষের থেকে দূরে থাকলে বোঝা যায় কষ্ট কি জিনিস। রিয়া ওর হাজবেন্ডকে দেখার জন্য খুব সুন্দর করে নিজেকে তৈরি করলো। রিয়া আনমনে হাসতে হাসতে বলছে, পিচ্চি একটা ছেলের মাঝে আমি কি এমন পেয়েছি যে বলতেও পারি না, সত্যি ছেলেটা খুব কিউট। রিয়ার বান্ধবী বলল, কি ম্যাডাম, পিচ্চি ছেলেটার কথা খুব মনে পড়ছে বুঝি? ও মা কি রে, আজকে তো তোরে দেখি খুব সুন্দর লাগছে, দেখিস আবার রাস্তায় তোর স্বামী তোরে দেখে জ্ঞান যেন না হারায়। রিয়া বলল, দূর যা, তুইও না
কি সব বলিস, চল এখন যাওয়া যাক। রিয়া ওর বান্ধবী রিক্সায় চড়ে যেতে লাগলো। হঠাৎ করে রিক্সার সামনে কেউ একজন চলে আসলো। রিয়া ছেলেটাকে দেখেই চিনে ফেললো, এই যে দীপুর বেস্ট ফ্রেন্ড। কিন্তু ছেলেটার চোখে মুখে জল লেগে আছে, মনে হচ্ছে যেন এখনো কান্না করছে। রিয়া আশ্চর্য হয়ে বলল, রুদ্র তোমার কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? কেউ কি তোমাকে মেরেছে? আমাকে বলো কি হয়েছে। রুদ্র রাস্তার একপাশে বসে কান্না করতে করতে বলছে, ম্যাডাম আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না, ওরা আমার সামনে ওকে পাগল বানিয়ে দিল। আমি ওর বন্ধু হবার যোগ্য না ম্যাডাম, শুধু বউ বাচ্চার দিকে তাকিয়ে বেঁচে আছি, নইলে। রুদ্র আর কিছু বলতে পারছে না, শুধু এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। রুদ্রের কান্না দেখে রিয়ার মন কেমন যেন করতে লাগলো। রিয়া তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে বলল, কি হয়েছে আমার স্বামীর, ও ঠিক আছে তো? আমি রাগ করে চলে গেছি বলে ও উল্টাপাল্টা কিছু করে নাই তো? রুদ্র ফোনটা বের করে বলল, লুকিয়ে আমি এই ভিডিওটা করেছি, দেখলেই বুঝতে পারবেন। রুদ্রের হাত থেকে ফোনটা নিয়ে রিয়া ভিডিও অন করলো। পুরো ভিডিওটা দেখে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া যেই নিচে পড়ে যাবে তখন ওর বান্ধবী এসে ধরে বলল, কি হয়েছে তোর, এমন করছিস কেন? রিয়া কান্না করতে করতে বলল, আমার স্বামীকে এখন কোথায় রাখা হয়েছে? রুদ্র বলল, পাশের হাসপাতালে, আজকে রাতে ওকে পাবনায় নিয়ে যাওয়া হবে। রিয়া নিজেকে খুব কষ্ট করে শান্ত করলো। যেই মানুষটা তার জীবন সাথী, আজকে সেই মানুষটাকেই ওরা পাগল বানিয়ে দিল। রিয়ার বান্ধবী বলল, কান্না করলে কোনো কিছু সমাধান হবে না। রিয়া বলল, কান্না করা ছাড়া আমার কি আছে, সব দোষ আমার। আজকে যদি ওর পাশে থাকতাম তাহলে আর এমন হতো না। এই ছেলেটা কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আর ওই মিমি কোথায় ছিল? আর মিমির মেয়ে কিভাবে আমার স্বামীর মেয়ে হয়? রুদ্র যতটুকু জানতো মিমির বিষয়ে সবটা বলল। রিয়ার একটু সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে সেই দীপুর কাছে গেল। গিয়ে দেখে এক কোনায় বসে পিচ্চিদের মতো খেলা করছে। রিয়া বসে এইসব দেখে কান্না করছে। রিয়া ওর বান্ধবীকে বলল, তুই রানীকে খুঁজে কোনো মতে নিয়ে আয়, আমি আজকে রাতেই দেশ ছাড়বো। রিয়ার বান্ধবী বলল, দেশ ছাড়বি মানে, পাগল হলি তুই? রিয়া বলল, ওকে এই দেশে রেখে আমি চিকিৎসা করাবো না। ওরা যদি জানে আমি ওর পাশে আছি তাহলে ঘটনা আরো ভয়ঙ্কর হবে, প্লিজ বান্ধবী। রুদ্র এগিয়ে এসে বলল, আমি জানি রানী কোথায় আছে, আপনি সবকিছু রেডি করেন, আমি ওকে নিয়ে আসবো। রিয়া ওর হাজবেন্ডকে নিয়ে অন্য এক বাসায় চলে গেল। তবে ওর হাজবেন্ডের হাত পা বাঁধা, পাগল তো বলা যায় না, কখন কি করে। রাতে রুদ্র রানীকে এনে দিতেই তিনজন মিলে রাতেই এই দেশ ত্যাগ করলো। রিয়া সরাসরি গিয়ে লন্ডনের মাটিতে পা রাখলো। ওর হাজবেন্ডকে উন্নত মানের চিকিৎসা করাবে। দেখতে দেখতে একটা বছর চলে গেল। বহু যত্নে আদরে রিয়া ওর স্বামীর সেবা করেছে। অবশেষে সে সফল হতে পারছে। আজকে ডাক্তার বলল, রিয়ার হাজবেন্ড এখন পুরোপুরি সুস্থ। যদি আজকে সবকিছু মনে করতে পারে তাহলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, নইলে আর কোনোদিন সুস্থ হতে পারবে না। হাসপাতালের বাইরে রিয়া আর ওর বান্ধবী বসে আছে। রিয়ার বান্ধবী কালকে এসেছে এখানে। রিয়া ওর বান্ধবীর হাত পা চেপে ধরে বলল, আমার একটা কথা রাখবি তুই? রিয়ার বান্ধবী বলল, বল বান্ধবী। রিয়া বলল, আমি যে ওর পাশে ছিলাম, তুই কখনো এই কথা ওকে বলবি না, বলবি তুই ওকে সুস্থ করে তুললি। রিয়ার বান্ধবী বলল, কি বলিস এইসব, তোর কি মাথাটা গেছে, যার জন্য এত কিছু করলি আর এইসব বলিস? রিয়া চোখের পানি মুছে বলল, এটাই তো আমার প্রাপ্য। ও যখন আমার পিছনে পিছনে ঘুরতো তখন আমি ওকে পাত্তাও দিই নাই। আজকে হয়তো আমি ওর কষ্টের দিনে পাশে থেকে ওর সেবা করেছি, কিন্তু ওর কিছু চাওয়া পাওয়া আছে, তাই আমি চাইছি ও নতুন কাউকে খুঁজুক। আর তুই তো মেয়ে হিসেবে খারাপ না। রিয়ার বান্ধবী বলল, আমি আমার বান্ধবীকে কষ্ট দিতে পারবো না, মাফ কর। এর চাইতে যদি বলিস আমাকে মরে যেতে তাও পারবো, তবে এটা করতে পারবো না। রিয়া বলল, আমার জন্য এটুকু কর। মিমিও বেঁচে থাকতে এটাই চাইতো, যে ভালোবাসার মানুষ সুখে থাক। আর এখন আমিও এটাই চাইছি। আমি না হয় আমার ভালোবাসা কুরবানি করে দিলাম। রিয়ার বান্ধবী বলল, এটা করা কি খুব জরুরি? রিয়া বলল, প্লিজ আমার জন্য। রিয়ার বান্ধবী বলল, ও যদি কোনোদিন এইসব জেনে যায় তখন? রিয়া বলল, যদিও সবকিছু জেনে আমাকে ফিরিয়ে নিতে আসে তাহলে আমি যাব। রিয়ার বান্ধবী বলল, আমি সবকিছু বলে দিই। রিয়া বলল, একদমই না, আমি যেটা বলছি তাই কর। রিয়ার বান্ধবী বলল, এত পাগলামি করিস কেন বলতো, রানী তো সবকিছু জানে, ও এখন মোটামুটি সবকিছুই বোঝে। রিয়া বলল, ওকে আমি সামলে নিব। ডাক্তার এসে বলল, আসেন, রোগীর জ্ঞান ফিরবে এখন। রিয়া শেষবারের মতো হাত ওর বান্ধবীর হাত চেপে ধরে বলল, যেটা বললাম সেটাই করবি, আর ওর জ্ঞান ফিরলে এইটুকু বলবি, আমি রিয়ার বান্ধবী, আর আমি একটা পিচ্চি ছেলের জীবন ধ্বংস হতে দিতে পারি না, এজন্য আমি এখানে নিয়ে আসছি। শেষে এইটুকু বলবি, আমি তোমার মেয়ের আম্মু হতে চাই। রিয়ার বান্ধবী বলল, আমি পারবো না, আমি এখনই দেশে চলে যাব। রিয়া ওর বান্ধবীকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, যা, তুই পারবি, তুই আমার বান্ধবী না? রিয়ার বান্ধবী ভিতরে ঢুকে বসে আছে, সেই সাথে রানীও। হঠাৎ করে আমার মনে হলো যেন আমার শরীরে খুব ব্যথা, চোখ খুলতে পারছি না আমি, মনে হচ্ছে যেন কত কত বছর আমি হাঁটি না। ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই আমি আমার মেয়েকে দেখলাম।
রানী সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা তুমি ঠিক আছো? এতদিন আমি তোমার একটুও ভালোবাসা পাই নাই। আমার চোখের সামনে আমার বাবা পাগলামো করে, আর আমি দেখে শুধু কষ্ট পাই। আমি এটা ভেবে কষ্ট পেতাম যে আমার বাবার জন্য আমি কিছুই করতে পারলাম না। রানীর মুখ থেকে পাগল শব্দটা শুনে অতীতের সবকিছু মনে পড়ে গেল। আমি এখন তাহলে সুস্থ আছি, কিন্তু আমাকে সুস্থ করলো কে? রানীকে ছেড়ে দিতে অচেনা একটা মেয়ে বলল, আমি রিয়ার বান্ধবী, আর আমি আপনাকে লন্ডনে নিয়ে আসছি। রিয়ার বলা কথাগুলো বলে বলল, আমি কি আপনার মেয়ের আম্মু হবার অধিকার পাবো? মেয়েটার কথা শুনে আমার একটু খারাপ লাগলো। রিয়া আমার খারাপ দিনে পাশে ছিল না, ও রাগ নিয়ে বসে আছে। যেই মেয়েটা আমার জন্য এত কিছু করছে, আমি অবশ্যই ওকে বিয়ে করব। আমি মেয়েটার হাত ধরে বললাম, আমাকে নতুন জীবন উপহার দিলে, তুমি যদি আমার জীবনের সাথে থাকতে চাও, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হঠাৎ করে জানালার পাশ থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। রানীও কেমন করে জানো ওখানে তাকিয়ে আছে। আমি বললাম, কে কান্না করে ওখানে আম্মু? রানী বলল, বাবা কি জানি, হয়তো কোনো রোগী। আমি বললাম, আমি এখন যেতে পারবো তো? আর মিস, আপনার নামটা? মেয়েটা আমার থেকে একটু দূরে বসে বলল, অঞ্জনা। তবে আপনি অঞ্জু বলেই ডাকতে পারেন। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে এই নামেই ডাকবো। তবে আমি হঠাৎ করে তোমাকে বিয়ে করতে পারবো না, আমার কিছু সময় লাগবে। আগে আমার নিজেকে। অঞ্জু বলল, আরে আরে সমস্যা নেই, আপনার যত ইচ্ছা সময় নেন। আপনি কি আজকে চলাচল? আমি বললাম, আমি আজকেই দেশে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। অঞ্জু বলল, ওকে, হয়ে যাবে। রানী আর রিয়ার বান্ধবী আমাকে বাসায় নিয়ে গেল। টেবিলে বসে কিছু খেয়ে নিলাম। দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসতেই বিছানার উপর একটা ফোন দেখলাম। ফোনটা হাতে নিয়ে ওয়ালপেপারে রিয়ার পিক দেখলাম। রিয়ার পিক দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। যদি রিয়ার বান্ধবী সবকিছু করে, তাহলে এখানে রিয়ার পিক কেন? তাহলে নিশ্চয় হাসপাতালের জানালার ধারে রিয়া কান্না করছিল আমাকে দেখে। রানীকে ডাক দিতে এসে বলল, বাবা বলো কি হয়েছে? আমি বললাম, অঞ্জুকে একটু ডেকে দে তো, দরকার আছে। রানী আমার কথা মতো তাই করলো। অঞ্জু এসে বলল, বলেন কি হয়েছে? আমি বললাম, রানী দরজা লাগিয়ে তুই বাইরে যা। আমার কথাই অঞ্জু মুখ কালো করে দিয়ে বলল, মানে কি করতে চাইছেন আপনি? আমি বললাম, আমি এখনো অসুস্থ, চিন্তা করো না, তোমাকে মারবো না। রানী বাইরে যা। রানী হাসি দিয়ে বের হয়ে চলে গেল। রানী যেতেই আমি রিয়ার ফোন দেখিয়ে বললাম, এটা কি? আশা করি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না, রিয়া এখানেই আছে। অঞ্জু বিছানার পাশে বসে বলল, আমি চাই না আমার বান্ধবী কষ্ট পাক। ও আপনার জন্য সবকিছু ত্যাগ করেছে, সারা রাত দাঁড়িয়ে থেকে পর্যন্ত আপনার সেবা করেছে, আপনাকে এই দেশে নিয়ে আসছে আপনার বউ। আমার কোনো হাত নেই এখানে। আমি বললাম, সবকিছু একটু বুঝিয়ে বলো আমাকে। অঞ্জু এক এক করে সবকিছু বললো আমাকে। ওর মুখ থেকে সবকিছু শুনে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার বউ এখন আমার জন্য ভালোবাসা কুরবানি দিবে। আমি আর দ্বিতীয়বার এমন ভুল করব না। আমি আর আমার বউকে হারাতে পারবো না। ওকে খুব যত্ন করে আগলে রাখবো। অঞ্জু বলল, দুলা ভাই, আমি যা বললাম সত্যি কথাই বলছি। আমি ভিতরে আছি, হয়তো রিয়া আবার কষ্ট পাবে, দরজা খুলে দিয়ে আসি। আমি বললাম, যাও। অঞ্জু দরজা খুলে দিয়ে আমার পাশে বসে বলল, মেয়েটা খুব দুঃখী দুলা ভাই, পরিবার ছেড়ে শুধু আপনার সেবায় মেতে আছে। আমি বললাম, ও কি এই বাসায় আছে? অঞ্জু বলল, আছে তো, তবে লুকিয়ে। আমি বললাম, আমার সাথে একটু ভালোবাসার নাটক করতে হবে তোমাকে। অঞ্জু বলল, দোলা ভাই, ওকে কষ্ট দিতে চান? আমি বললাম, আরে সে আমি পরে বুঝে নিব। এখন তুমি গিয়ে বলবে আমার একজন বডিগার্ড লাগবে, আর সেটা যেন তোমার বান্ধবী হয়। ওকে আমার চোখের সামনে রাখতে চাই। অঞ্জু বলল, কি করতে চাইছেন বলেন তো আপনি? আমি বললাম, দেশে গিয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো হিসাব নিকাশ করবো আগে, পরে ওকে আমি আমার করে নিব। অঞ্জু বলল, মৃত্যুর খেলা খেলবেন তাই তো? আমি বললাম, এখন আর কিছু বলবো না, টেলার দেখাবো শুধু। আর ভুল করবো না, রিয়াকে একটু জড়িয়ে ধরবো, সুযোগ করে দিবে, খুব করে ওকে কাছে পেতে ইচ্ছে করছে। অঞ্জু বলল, আপনার বউ, আপনি গিয়ে ধরেন, আমাকে বলেন কেন? আমি বললাম, আরে এখন ওকে আমি কোনো কিছু বলতে চাইছি না। অঞ্জু বলল, জানেন তো, রিয়া পরে সবকিছু জেনে গেলে আমার চুল ছিঁড়বে। আমি বললাম, ওর ভালোবাসার জন্য এইটুকু করতে পারবে না? অঞ্জু বলল, করব। দুলা ভাই, এই টাকার জন্য যারা আপনার সাথে এইসব করেছে ওদের? আমি বললাম, ওদের সব কয়টাকে রাস্তায় আনবো, ভিক্ষা করবে রাস্তায় বসে ওরা। আর যতদিন পর্যন্ত প্রতিশোধ নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমি রিয়ার কাছে টেনে নিব না। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলছি, ওদের আমি ছাড়বো না, আমার জীবনটা শেষ করে দিয়েছে। অঞ্জু বলল, কান্না করবেন না, আপনার কান্না দেখে রিয়াও কান্না করছে, ওই যে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও খুব শুকিয়ে গেছে। অঞ্জু বলল, দিন রাত ভোর আপনার সেবা করেছে, নিজের যত্ন বাদ দিয়ে দিয়েছে, মেনে নিবেন তো ওকে দুলা ভাই? আমি বললাম, ওকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। অঞ্জু বলল, আমি গিয়ে ওর সাথে কথা বলে দেখি, কিন্তু যদিও বলে আমি মেয়ে হয়ে কি করব? আমি বললাম, বলবে শুধু আমার সাথে থাকতে, আশা করি ও এটা শুনেই রাজি হবে। অঞ্জু বলল, আপনার বুদ্ধি আছে দুলাভাই, বলতে হবে। আমি বললাম, বুদ্ধি থাকলে কি আজকে আমার এই অবস্থা? অঞ্জু বলল, সবার সব সময় একই দশা থাকে না, আপনি এখন ঘুরে দাঁড়াবেন, এইটুকু জানি আমি। আচ্ছা যাই দুলা
দুলা ভাই। অঞ্জু রুম থেকে বের হয়ে চলে গেল। আমি শুয়ে চিন্তা করছি কই থেকে শুরু করব। রাতে শুয়ে আসি, তখন অঞ্জু এসে বলল, কি দুলা ভাই কি করেন? আমি বললাম, এই তো তোমার অপেক্ষা করছি। রানী কই? অঞ্জু বলল, রিয়ার সাথে বসে গল্প করছে। আমি তো বলতে না বলতে রিয়া এক পেয়ে রাজি হয়ে গেল। কিন্তু সমস্যা হলো ও আপনার সামনে মুখ ঢেকে থাকবে সবসময়, যাতে আপনি ওকে চিনতে না পারেন। আমি বললাম, আমার এতেই হবে। তো আমরা দেশে কবে যাব? অঞ্জু বলল, আজকে তো আর যাওয়া হবে না, কালকে সকালে যাব। আমি বললাম, আচ্ছা রিয়াকে একটু ডেকে আনো না, ওর সাথে একটু কথা বলবো। অঞ্জু বলল, শেষমেশ দুইজন মিলে সংসার করবেন আর মাঝখানে দোষী বানাবেন আমাকে? আমি আর এইসবের ভিতরে থাকতে চাই না। রানী বলল, বাবা কি করো? আমি বললাম, এই তো আম্মু শুয়ে আছি। তুমি তো এখন আমাকে ভুলেই গেছো, নাকি আমি পর হয়ে গেছি? রানী বিছানায় উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এই কথা বলতে পারলে আমাকে? জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আম্মু মারা যাওয়ার পর তুমি আমাকে আগলে রাখছো, তুমি ছাড়া আমার কি আছে বলো? আমি বললাম, সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এইসব বলবো না। রানী বলল, কানে ধরো বলছি। আমি কানে হাত রেখে বললাম, হয়েছে আম্মু? রানী আমার গালে চুমু দিয়ে বলল, হয়েছে বাবা। অঞ্জু আন্টি বলল, তোমার নাকি একজন বডিগার্ড লাগবে, এজন্য আমরা মিলে সেই মানুষটিকে ঠিক করেছি। মেয়েটাও বাংলাদেশি। তুমি কি বলো বাবা? আমি তো বুঝেই গেছি সবকিছু অঞ্জু বলেছে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আম্মু, তো বলো ওনাকে একদিন আমার সাথে দেখা করতে। রানী বলল, বাবা ওনার কেউ নেই, তাই আমরা ওনাকে এখানে নিয়ে আসছি, ডাকবো কি? আমি মনে মনে একটু খুশি হয়ে বললাম, যাক অবশেষে তাহলে আমি আমার বউকে দেখতে পারবো। রানী আস্তে করে বলল, ম্যাডাম আপনি ভিতরে আসেন। আমার মেয়ের কথা শুনেই রিয়া ভিতরে ঢুকলো। তবে রিয়া হিজাব পরেছে, যার কারণে ওর চোখ দেখা যাচ্ছে শুধু। ও আমি তো ভুলেই গেছি, রিয়া তো আমার সামনে নিজেকে লুকিয়ে রাখবে। এই প্রথম রিয়াকে আমি হিজাব পরা অবস্থায় দেখলাম। আমি এখন বুঝতে পারছি একটা মেয়ে পর্দাতে কতটা সুন্দর হতে পারে। আমি মনে করি মেয়েদের পর্দাতেই মানাই। আমি এক দৃষ্টিতে রিয়ার চোখের দিকে তাকিয়ে আছি, রিয়াও আমার দিকেই তাকিয়ে আছে। ইস, এখন যদি রিয়াকে আমি একটু জড়িয়ে ধরতে পারতাম তাহলে মনের স্বাদ মিটে যেত। বউ কাছে থাকার পরেও আমি ওকে জড়িয়ে ধরতে পারছি না, এর থেকে কষ্ট আর কি হতে পারে? রিয়ার বান্ধবী আমাকে ধাক্কা দিয়ে বলল, এই যে সাহেব আপনি কোথায় হারিয়ে গেলেন? অঞ্জুর কথায় আমি রিয়ার থেকে দৃষ্টি সরিয়ে একটু মজা করেই বললাম, এই মেয়েকে দেখে মনে হচ্ছে জানো আমার জন্ম থেকে চিনা, কেন জানি কাছের মানুষ মনে হচ্ছে। অঞ্জু মুখ টিপে হেসে বলল, আরে কি যে বলেন না আপনি, এই মেয়ে তো মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে, আপনি দেখবেন কোথায়? রিয়া অঞ্জুর দিকে বড় বড় চোখে তাকালো। বেচারি কিছু বলতেও পারছে না, বললেই তো ধরা খেয়ে যাবে। আমি এবার রিয়ার উদ্দেশ্যে বললাম, তোমার নামটা জানি কি? রিয়া কণ্ঠ চিকন করে বলল, জি কুদ্দুসের মা। আমি বললাম, তুমি বিবাহিত? তোমার ছেলের নাম কুদ্দুস? রিয়া বলল, না সাহেব, ছোটবেলায় আমার নাম রাখা হয়েছে কুদ্দুসের মা। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা তাই বলো, তো তোমাকে কি কাজ দেওয়া হয়েছে জানো তো? রিয়া বলল, জি সাহেব, আপনার মেয়ে বলেছে আমি সবকিছু করতে পারবো। আমি অঞ্জুর একটা হাত ধরে বললাম, দেশে গিয়ে আমরা বিয়ে করব কেন, কাছে এসো বসো। রিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি ও কতটা কষ্ট পাচ্ছে। টানি বলল, বাবা তুমি এখন ঘুমাও কেমন, তোমার রেস্ট নেওয়ার দরকার, সকালে আমরা সবাই মিলে দেশে যাব। আমি বললাম, ঠিক আছে। সবাই চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু রেডি করে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। আমি মিমির দেওয়া বাড়িতে যাব বলে পা বাড়িয়েছি, তখন অঞ্জু বলল, ওখানে যাওয়া যাবে না, ওটা আপনার বোনের আন্ডারে চলে গেছে, এখন আমার বাসায় চলেন। আমি মন খারাপ করে অঞ্জুর বাসায় চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করে বলল, আমি জানতাম তুই ফিরে আসবি। দেখ ভাই, আমার এখন একটা সংসার আছে, বাচ্চা আছে, আমি আর এইসবের ভিতরে থাকতে চাই না। আমি বললাম, আরে আমি তো তোর খোঁজ খবর নিতে আসছি, কি রাগ করলি? ইভা বলল, রাগ করছি তো, কিন্তু তুই সুস্থ আছোস এটা শুনে খুব ভালো লাগলো। ইভার সাথে কিছুক্ষণ কথা বলে কল রেখে দিলাম। আমার এখন বাকি কিছু কাজ সারতে হবে। আমি যে এই দেশে আসছি ওদের একটু দেখাতে হবে না? আমি অঞ্জুকে বললাম, তোরা একটু থাক এখানে, আমি এক জায়গা থেকে আসছি। সাথে সাথে রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আমিও যাব। আমি বললাম, না এখন তোমার যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন। রিয়া বলল, না আমি যাব। আমি বললাম, দেখেন আপনি আমার সাধারণ একজন বডিগার্ড, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ঠাস ঠাস করে আমার গালে একটা চড় পড়লো। আর রিয়া কান্না করতে করতে মুখ থেকে হিজাব সরিয়ে বলল, এখন আপনি আমার থেকে দূরে চলে গেলে আমি মরে যাব, আপনাকে বাঁচাতে গিয়ে দেখেন আমার কি হাল হয়েছে। শুধু এইটুকু দোয়া করেছি যেন আমি আমার স্বামীকে ফিরে পাই। আমি হাত দিয়ে ইশারা করতেই অঞ্জু রানীকে নিয়ে ভিতরে চলে গেল। আমি একটা চেয়ার টেনে সেখানে বসে বললাম, যার জন্য এত কিছু করলে আর সে ভালো হবার পর কেন তার সঙ্গ ছেড়ে দিলে? রিয়া
বলল, আমি তার সঙ্গ ছেড়েছি যেন সে ভালো থাকে। ভালোবাসার মানুষ যদি সুখে থাকে তাহলে আর কি লাগে। আমি বললাম, এদিকে আসো। রিয়া আমার সামনে দাঁড়িয়ে শুধু কান্না করছে। আমি এক টান দিতেই রিয়া আমার বুকের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি মনে করছিলাম অঞ্জুকে আপনার সাথে দিয়ে আমি ভালো থাকবো, কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি রিয়াকে দাঁড় করিয়ে ওর বুরকা নিজ হাতে টেনে খুললাম। রিয়ার শাড়িটা ঠিক করে খুব যত্ন সহকারে ওর মুখে হাত দিয়ে ধরে বললাম, এতটা ভালোবাসো কেন বলো আমাকে। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কি ছিলাম আর তোমার মায়ায় পড়ে কি হয়ে গেছি। আমি জানতাম না যে মিমি তোমার সাথে। আমি বললাম, পুরাতন কথা বাদ দাও, এখন আমাকে ছাড়ো। এখানে সবাই আছে, যদি রানী চলে আসে তাহলে বিপদে পড়তে হবে। রিয়া বলল, আমি জড়িয়ে ধরছি বলে বাহানা শুরু করলে, অন্য কেউ হলে তো ঠিকই তো তাকে। আমি রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, হয়েছে ম্যাডাম, আর কি বলতে হবে না, আপনি এখন রেস্ট নেন, আমি এক জায়গায় যাব। রিয়া বলল, আমি আর এমন ভুল করব না, আপনাকে ছেড়ে দিব। আর ওরা, আমি বললাম, তুমি আমার সাথে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে। আমি এমন ভাবে যাব যেন ওরা আমাকে দেখে সত্যিকারের পাগল মনে করে। রিয়া বলল, আমার মন মানছে না তোমাকে একা একা ছেড়ে দিতে। আমি বললাম, তোমাকে কথা দিচ্ছি কিছুই হবে না আমার। রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, আচ্ছা যাও, তবে সাবধান। আচ্ছা আমি কি আমার বাসায় যাব? আমি বললাম, তুমি কি আমার সাথে থাকতে চাও না নাকি? তোমার বোন আমার সাথে যা করেছে এরপরও কি তুমি যেতে চাও? রিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা যাব না, তবে আমরা তো সারা জীবন এখানে থাকতে পারবো না, আমাদের একটা বাসা দরকার। আমি বললাম, রিয়া তুমি তো জানো আমার অবস্থা কতটা খারাপ। রিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই তো, এত চিন্তা করো কেন, আমি তো আছি তোমার পাশে, আমি কোনো একটা কিছু করে নিব, একদম তুমি চিন্তা করবে না। আমি রিয়াকে আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। শরীর থেকে শার্টটা খুলে ফেলে দিলাম, রাস্তার পাশ থেকে কুড়িয়ে একটা ছিঁড়ে ফেরা শার্ট নিলাম। এখন নিজেকে দেখে পাগল মনে হচ্ছে। আমি জানি না রাসেল আগে কিভাবে আমার হাত থেকে বেঁচে গেছে, তবে এবার আর বাঁচতে পারবে না। সরাসরি রাসেলের বাসার সামনে চলে গেলাম, তবে এইবার পাগল রূপে গেলাম। ওরা ঠিক যেমন আমাকে পাগল বানিয়েছিল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।